বন্দা মেয়ে কোথাকার, বিয়ের এত বছর হয়ে গেল এখনো আমার ভাতিজাটাকে একটা সন্তানের মুখ দেখাতে পারলো না। তুর্য এবার বাড়ি ফিরলে ওকে আমরা আবার বিয়ে করাবো। এভাবে ওর জীবনটা নষ্ট হতে দিব না। এবার তুর্য বাড়ি ফিরুক, আমি জুঁইয়ের সঙ্গে তুর্যর বিয়ে দেব। মায়া এসব কথা শুনে নীরবে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছিল। তখনই হঠাৎ সদর দরজায় তুর্য এবং ইমনকে দেখা যায়। আজ মায়ার জন্মদিন, তাই তুর্য মায়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে কিছু না জানিয়ে হঠাৎই ইমনকে সাথে নিয়ে বাংলাদেশে ফিরে এসেছে। তবে বাড়ির ভিতরে ঢুকতেই সে এমন কিছুর সম্মুখীন হতে হবে তা তুর্য স্বপ্নেও ভাবতে পারেনি। তুর্য কখনো চিন্তাও করতে পারেনি যে তার অবর্তমানে তার বাড়িতেই তার বউ মানসিক নির্যাতনের শিকার হয়। তুর্যর ফুপির এমন ব্যবহার দেখে ইমনও স্তব্ধ হয়ে যায়। কথায় আছে, কিছু কিছু সম্পর্ক নাকি রক্তের সম্পর্ককেও হার মানায়। ইমন এবং মায়ার সম্পর্কটাও ঠিক ওই রকম। মায়া লন্ডনে যাওয়ার 1 বছর পরে একদিন কথায় কথায় ইমনকে বলেছিল যে, আমার বাপের বাড়ির সম্পর্কে বলতে গেলে এই পৃথিবীতে আমার মামুনি ছাড়া আর কেউ নেই। না আছে বাবা মা, আর না আছে কোনো ভাই বোন। এক কথায় আমি পিওর অনাথ একটা মেয়ে। মায়ার কথা শুনে সেদিন ইমন মায়াকে ধমক দিয়ে বলেছিল, এই পাগলি মেয়ে, কে বলেছে তোর কেউ নেই? এই পৃথিবীতে এখনো তোর এই ভাই বেঁচে আছে। আর কখনো যদি বলেছিস তুই অনাথ, তাহলে চাপড়ে তোর গাল লাল করে দেব। সেই থেকে মায়া এবং ইমন দুজনেই একে অপরকে ভাই বোন হিসেবে মেনে নিয়েছে। তাই আজ ছোট বোনকে এভাবে মানসিকভাবে নির্যাতিত হতে দেখে ইমনেরও চোখ ভিজে ওঠে। তখনই তুর্য জোরে জোরে চিৎকার করে তার মাকে ডাকতে থাকে। আতিয়া বেগম একটু ঘুমিয়েছিল। এমন সময় হঠাৎ ছেলের চিৎকার শুনে আতিয়া বেগম কোনো রকমে তার রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে হঠাৎ এত রাগীভাবে তুর্যকে দেখে আতিয়া বেগম অবাক হয়ে তুর্যকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা, কখন এসেছিস তোরা? কাল রাতেও তো তোদের সঙ্গে কথা হলো, তোরা যে আসবি বললি না তো? তুর্য রাগী চোখে পারভিন বেগমের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমরা যে আসবো সেটা কাল রাতে তোমাকে বললে কি আজ তোমার ননদের আসল রূপটা দেখতে পারতাম? আমি যদি তোমাকে জানিয়ে আসতাম তাহলে তো আমি কখনো জানতেই পারতাম না যে আমার নিজের বাড়িতে আমার স্ত্রী কতটা নির্যাতিত। তুর্যর এমন কথা শুনে আতিয়া বেগম কিছুই বুঝতে পারে না। তবে পরক্ষণে মায়ার দিকে তাকিয়ে আতিয়া বেগমের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। কারণ মায়া তখন ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছিল। আতিয়া বেগম তাড়াহুড়ো করে মায়ার কাছে গিয়ে মায়ার চোখের পানি মুছে দিয়ে মায়াকে জিজ্ঞেস করে, কি রে মা, কি হয়েছে তোর? তুই কান্না করছিস কেন? তুর্য তখন আতিয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, মায়া কান্না করছে কেন তা তোমার ননদকে জিজ্ঞেস করো, সে খুব ভালোভাবেই জানে যে মায়া কেন কান্না করছে। তুর্যর কথা শুনে আতিয়া বেগম সোফায় বসে থাকা তার ননদ পারভিন বেগমের দিকে তাকালো। ওদিকে তুর্যকে দেখার সাথে সাথেই পারভিন বেগমের সমস্ত তেজ নিমেষে উধাও হয়ে গেছে। পারভিন বেগম তো স্বপ্নেও ভাবেনি যে হঠাৎ তুর্য খান বাড়িতে উপস্থিত হবে। সে তো মায়াকে একা পেয়েছে ভেবে মনের আনন্দে তার সব ক্ষোভ মায়ার উপর ঝাড়ছিল। হঠাৎ এইভাবে পরিস্থিতি পাল্টে যাবে কে জানতো। তাই কি করবে বুঝতে না পেরে পারভিন বেগম ভেজা বিড়ালের মতো কাচুমাচু হয়ে ড্রয়িং রুমে সোফার উপরে বসে আছে। তুর্যর এমন চেঁচামেচির শব্দ শুনে লাইব্রেরিতে বই পড়তে থাকা আরাফ খানও এবার বেরিয়ে এলো। আরাফ খান সিঁড়ি দিয়ে নামতে নামতে জোর গলায় বলল, কি হয়েছেটা কি? বাড়িটাকে কি মাছের বাজার পেয়েছো? এত চিৎকার চেঁচামেচি কিসের? আরাফ খান নিচে আসতেই তুর্য তাকে সবকিছু খুলে বলল। তুর্য রাগী গলায় বলল, সেই সব কিছু যা সে নিজেই দেখেছে এবং শুনেছে। ওদিকে ভাইকে দেখে পারভিন বেগম যেন একটু জোর ফিরে পেল। তাই সে সোফার থেকে উঠে এসে আরাফ খানের সামনে দাঁড়িয়ে তুর্য এবং বাড়ির সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি কি ভুল কিছু বলেছি নাকি? তুর্য এই খান বাড়ির একমাত্র ছেলে। ও যদি এই বন্ধা মেয়েকে নিয়ে সারা জীবন পড়ে থাকে তাহলে আর 50 বছর পরেও তো খান বাড়ির কোনো অস্তিত্বই থাকবে না। আমাদের বংশ এগানোর জন্য সন্তান প্রয়োজন, যা এই মেয়েটা দিতে পারবে না। তুর্য এবার ঠান্ডা গলায় পারভিন বেগমকে জিজ্ঞেস করলো, আপনাকে কে বলেছে যে মায়া সন্তান জন্ম দিতে অক্ষম?
ও যদি বন্ধাই না হতো তাহলে তো গত 6 বছরে আমরা একটা বংশধর পেয়ে যেতাম। এখনো সময় আছে তুর্য, তুই আবার বিয়ে কর। তুই রাজি থাকলে আমি জুইকে তোর সঙ্গে বিয়ে দেব। আতিয়া বেগম চমকে উঠল পারভিন বেগমের মুখে এমন কথা শুনে। সে কোনো রকম নিজেকে সামলে বলল, আপা, আপনি এসব কি বলছেন? ওদের এই সুন্দর সংসারে আপনি কেন আগুন লাগাতে চাইছেন? আপনি একজন মা হয়ে কিভাবে এই এতিম মেয়েটার সংসার ভাঙার পরিকল্পনা করেন? আমি তো ওর সংসার ভাঙার কথা একবারও বলিনি। আমি বলেছি তুর্যকে আবার বিয়ে করাতে। তোমার ভাইজিও এ বাড়িতে থাকবে। আমি কি তোমার ভাইজিকে এবার থেকে বের করে দিতে বলেছি নাকি? ও পড়ে থাকবে এ বাড়ির এক কোণে। তখনই তুর্য আরাফ খানকে উদ্দেশ্য করে বলে উঠল, বাবা, আমি চাইলে অনেকক্ষণ আগেই তোমার বোনের জিভ টেনে ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম তোমার বোনের আসল রূপটা তোমার সামনে তুলে ধরতে। আশা করি আমি তা পেরেছি। এবার তুমি থাকো তোমার বোনকে নিয়ে, কিন্তু যে বাড়িতে তোমার বোন থাকবে সেই বাড়িতে আমি আর মায়াকে রাখবো না। আমি আজই মায়াকে নিয়ে লন্ডনে চলে যাব। তুর্যর এনো কথা সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তুর্য আবার মায়াকে উদ্দেশ্য করে বলল, মায়া, যাও রুমে গিয়ে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নাও। আমরা আজ রাতেই লন্ডনে ব্যাক করব। বেশি ঢং করিস না, ওই মেয়েকে নিয়ে শেষে দেখা যাবে। পারভিন বেগম তার কথা শেষ করার আগে আরাফ খান সজোরে চর বসিয়ে দিল বোনের গালে। আরাফ খানের এমন কাজে উপস্থিত সবাই চমকে উঠলেও তুর্য মনে মনে খুব খুশি হলো। বড় ভাইয়ের হাতে চরকে পারভিন বেগম কান্না করতে করতে বলল, ভাইজান, আপনি আমার গায়ে হাত তুললেন? হ্যাঁ, এই কাজটা আমার অনেক আগেই করা উচিত ছিল। বাপ মা মরা ওই এতিম মেয়েটাকে কম অত্যাচার করিসনি তুই। তুই যখনই আসিস তখনই ওর সাথে খারাপ ব্যবহার করিস, ওকে মানসিকভাবে অত্যাচার করিস। কি ক্ষতি করেছে মেয়েটা তোর? কিসের এত ক্ষোভ ওর প্রতি তোর? তুর্য পারভিন বেগমকে কোনো কথা না বলতে দিয়ে নিজেই বলল, জানো না বাবা কিসের ক্ষোভ? মায়া আমার জীবনে এসেছে বলে উনি ওনার নষ্ট এবং দুশ্চরিত্রা মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিতে পারেনি। সেই ক্ষোভ থেকে উনি মায়ার সঙ্গে এমন ব্যবহার করেন। একদম আমার মেয়ের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলবি না। সিরিয়াসলি, আমি উল্টোপাল্টা কথা বলছি? আপনি কি ভেবেছেন আমি লন্ডনে থেকেও আপনার লন্ডনে থাকা মেয়ের কোনো খোঁজ খবর রাখেনি? আপনি কি মনে করেন যে আমি আপনার মেয়ের সম্পর্কে কিছুই জানি না? লন্ডনে আপনার মেয়ে যে 2 বছর একটা ছেলের সঙ্গে লিভ ইন রিলেশনশিপে ছিল এবং লন্ডনে থাকতে একবার অ্যাবর্শন করিয়েছে, তার কিছুই আমি জানি না? পারভিন বেগমের মুখটা এবার কাচুমাচু হয়ে গেল। এতদিন সে ভেবেছিল তুর্য হয়তো জুইয়ের ব্যাপারে কোনো কিছুই জানে না, তাই সে তুর্যর সঙ্গে জুইয়ের বিয়ে দেবে বলে উঠে পড়ে লেগেছিল। কিন্তু এবার সে বুঝতে পারল যে মায়া থাকুক আর নাই থাকুক, জুই কখনো এই বাড়ির বউ হতে পারবে না। ভাগ্নির এমন কুকীর্তির কথা শুনে আরাফ খানও নিচু করে ফেললেন। পারভিন বেগমও লজ্জায় মাথা নিচু করে তার রুমে চলে গেল। কিছুক্ষণ পরে তার সমস্ত জিনিসপত্র নিয়ে সে খানবাড়ি থেকে চলে গেল। আজ সারাদিনের সমস্ত ঘটনা নিয়ে মায়ার মনটা খুব খারাপ হয়েছিল, তাই রাতে বাড়ির সবাই মিলে মায়ার মন ভালো করার জন্য খুব সুন্দরভাবে মায়ার বার্থডে সেলিব্রেট করলো। রাতে তুর্য ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে মায়াকে রুমে পেল না। তুর্য মায়াকে খুঁজতে খুঁজতে ব্যালকনিতে গিয়ে দেখল ব্যালকনির রেলিং ধরে আকাশপানে তাকিয়ে দাঁড়িয়ে আছে মায়া। তুর্য প্রথমে ধীরে ধীরে মায়ার পেছনে গিয়ে দাঁড়ালো, তারপর পেছন থেকে আলতো করে মায়ার কোমর জড়িয়ে ধরে মায়ার কাঁধে থুতনি ঠেকিয়ে জিজ্ঞেস করলো, এত রাতে এখানে কি করো? মায়া তুর্যর কথার জবাব না দিয়ে উল্টো তুর্যকে প্রশ্ন করল, আচ্ছা, আমি কি কখনো তোমার থেকে কোনো কিছু চেয়েছি? না। আজ তো আমার বার্থডে। আজ যদি আমি তোমার থেকে কিছু চাই তাহলে কি তুমি আমাকে তা দেবে? অবশ্যই, কেন দিব না? তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দিব। তোমার জন্য তো আমার জানও হাজির। মায়ার চোখ দুটো এবার ভিজে উঠল। কান্নামাখা কণ্ঠে মায়া তুর্যকে বলল, তুমি আর একটা বিয়ে করো। মায়ার মুখে এমন কথা শুনে তুর্য এবার মায়ার থেকে একটু দূরে সরে দাঁড়ায়। তারপর কপাল কুঁচকে মায়ার দিকে তাকিয়ে মায়াকে বলে, স্বামীকে আবার বিয়ে করানোর মানে জানো তুমি? তোমার শরীরে আমার যে স্পর্শগুলো তুমি অনুভব করো সেই একই স্পর্শ নিজের হাতে অন্য এক নারীর শরীরে এঁকে দেওয়া।
স্বামীকে দ্বিতীয় বিয়ে করানোর মানে শুধু একটা বাচ্চা পৃথিবীতে আনার পথ খোঁজা না। এটার মানে হলো আমার প্রতি থাকা তোমার সমস্ত হক, তোমার সব অধিকার, সমস্ত কিছুর ভাগ অন্য একজনকে দিয়ে দেওয়া। আমি জানি আমি সব কিছু জেনে বুঝেই কথাটা তোমাকে বলেছি। সরি, আমি আমার এই কথাটা রাখতে পারবো না। তুমি তো এইমাত্র আমাকে বললে আজ আমি যা চাইবো তাই দিবে। তুমি আমার কাছে আমার জীবনটা চাইলে আমি হাসতে হাসতে তোমাকে দিয়ে দিতাম, কিন্তু তুমি আমার ভালোবাসাকে তুচ্ছ প্রমাণ করার চেষ্টা করছো। তুমি আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি আনার কথা বলছো, তাই আমি তোমাকে দেওয়া কথা রাখতে পারলাম না। এভাবে আর কতদিন থাকবে? সূর্য ঠান্ডা গলায় জবাব দিল, দেখি না আর কটা বছর। তারপর প্রয়োজন হলে যে সকল বাচ্চারা বাবা মার অভাবে এতিমখানায় বেড়ে ওঠে, তাদের মধ্যে একটা বাচ্চাকে আমাদের কাছে নিয়ে আসবো। সূর্যর মুখে এমন কথা শুনে মায়া শক্ত করে সূর্যকে জড়িয়ে ধরল এবং কান্না করতে করতে বলল, তুমি যখন 8 বছর পরে দেশে ফিরে হঠাৎ আমাকে দেখেই আমার সাথে সংসার করবে বলে উঠে পড়ে লেগেছিলে, তখন আমি ভেবেছিলাম তুমি আমার বাহ্যিক সৌন্দর্য দেখে আমার পেছনে পড়েছ। কিন্তু তোমার সঙ্গে থাকতে থাকতে আমি একটা উপলব্ধি করতে পেরেছি যে তোমার ভালোবাসার গভীরতা ঠিক কতখানি। তখন জেদের বশে তোমাকে হারালে হয়তো জীবনে আর কখনো প্রকৃত ভালোবাসার সন্ধানই পাওয়া হতো না। আর অবাক করার বিষয় হলো, অপ্রিয় সেই তুমি কখন যে আমার এত প্রিয় হয়ে উঠলে আমি বুঝতেই পারলাম না। আমার জীবনের সকল অপূর্ণতার মাঝে তুমি এক সীমাহীন পূর্ণতা। ভালোবাসি তোমায়, আমিও এক আকাশ পরিমাণ ভালোবাসি তোমায়। আবারও পার হয়ে যায় কয়েকটা মাস। সূর্য এবং মায়া আবারও ব্যস্ত হয়ে পড়েছে তাদের কোম্পানির বিভিন্ন কাজে। এমনই একদিন কোম্পানিতে মোটা অঙ্কের প্রফিট হওয়ায় সূর্য তার কোম্পানির সকল স্টাফদের লাঞ্চে মাটন বিরিয়ানি খাওয়াচ্ছিল। সূর্য এবং মায়াও সূর্যর কেবিনে বসে একসাথে লাঞ্চ করছিল, কিন্তু মায়া কিছুটা খাবার খেয়েই অস্বস্তি বোধ করতে শুরু করে। খাবারটা জোর করে আর একবার মুখে নিতেই হঠাৎ মায়ার বমির ভাব চলে আসে। চেয়ার থেকে উঠে মায়া দৌড়ে ওয়াশরুমে চলে যায় এবং ওয়াশরুমে গিয়েই গড়গড় করে বমি করতে শুরু করে। মায়া বমি করছে এটা বুঝতে পেরে সূর্য খাবার রেখে মায়ার কাছে এসে মায়ার পিঠে হাত বুলাতে থাকে। একটু পর মায়া কিছুটা স্বাভাবিক হয়ে সূর্যকে বলে, তুমি খাবার রেখে উঠে আসতে গেলে কেন? তুমি পাগল হয়েছো? তুমি অসুস্থ হয়ে এখানে বমি করছো আর আমি ওখানে বসে বসে খাবার খাবো? আমার না সত্যি খুব খারাপ লাগছে। আমি বরং বাসায় চলে যাই। সূর্য উতলা হয়ে বলল, ওকে, চলো তোমাকে বাসায় নিয়ে যাই। মায়া সূর্যর কথায় অসম্মতি প্রকাশ করে বলল, তোমাকে যেতে হবে না, আমি ড্রাইভারকে নিয়ে চলে যাব। তোমার তো একটু পরেই মিটিং আছে। সূর্য তার হাতের ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল, তারপর কপাল কুঁচকে বলল, হ্যাঁ তা অবশ্য ঠিক, তবে তোমার যদি বেশি খারাপ লাগে তাহলে আমি মিটিং ক্যান্সেল করে দেই। না না, তেমন কিছু না, একটু খারাপ লাগছে, কিছুক্ষণ রেস্ট নিলে ঠিক হয়ে যাবে আর আমি ড্রাইভারকে নিয়েই চলে যেতে পারবো। তুমি মিটিং ক্যান্সেল করো না। তারপর কথা অনুযায়ী সূর্য মায়ার হাত ধরে মায়াকে গাড়ির কাছে নিয়ে গিয়ে ড্রাইভারকে বলল মায়াকে বাসায় রেখে আসতে। বাসায় পৌঁছানোর আগে মায়া কিছু একটা ভেবে একটা ফার্মেসির সামনে গাড়ি থামিয়ে কি যেন একটা কিনে নিল। তারপর আবার রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে মায়া পৌঁছে গেল খানবাড়িতে। বাড়ির ভেতরে ঢুকেই মায়ার দেখা হলো ড্রয়িং রুমে বসে থাকা আতিয়া বেগমের সঙ্গে। আতিয়া বেগম এই অসময়ে মায়াকে বাসায় দেখে খানিকটা অবাক হলেন। কিছু হয়েছে কি না মায়াকে জিজ্ঞেস করতেই মায়া তার অসুস্থতার কথা জানালেন আতিয়া বেগমকে। আতিয়া বেগম মায়াকে খাবার খেতে বললে মায়া জানিয়ে দিল যে সেও অফিস থেকে লাঞ্চ করে এসেছে। তারপর মায়া নিজের রুমে গিয়ে একটু রেস্ট নিল। রাতে সূর্য বাসায় ফিরে দেখল মায়া ঘুমিয়ে পড়েছে, তাই সে আর মায়াকে ডাকলো না। সে চুপচাপ ফ্রেশ হয়ে এসে মায়ার পাশে শুয়ে পড়ল। কিন্তু সকালবেলা ঘুমের মধ্যেই সূর্যর কানে মায়ার কান্নার আওয়াজ এলো। মায়ার কান্নার আওয়াজ কানে আসতেই সূর্যর ঘুম উড়ে গেল। তাড়াহুড়ো করে উঠে বসে চারপাশে চোখ বুলিয়ে দেখল মায়া রুমে নেই। তখনই হঠাৎ সূর্য খেয়াল করলো কান্নার আওয়াজটা ওয়াশরুমের ভেতর থেকেই আসছে। তাই সূর্য আর দেরি না করে দ্রুত বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে চলে গেল। ওয়াশরুমের দরজা তখন ভেতর থেকে খোলাই ছিল। সূর্য দরজা ঠেলে ওয়াশরুমের ভেতরে যেতেই দেখলো
মায়া ওয়াশরুমের এক কোণে বসে কান্না করছে। তুর্য মায়ার কাছে গিয়ে মায়ার কান্নার কারণ জানতে চাইলে মায়া তুর্যর দিকে কিছু একটা এগিয়ে দেয়। তুর্য প্রথমে কিছু বুঝতে না পারলেও পরবর্তীতে খেয়াল করে দেখে মায়ার হাতে একটি হোম প্রেগনেন্সি টেস্ট কিট যা পজিটিভ দেখাচ্ছে। সেটা দেখে তুর্য ধূপ করে ওয়াশরুমের মেঝেতে বসে পড়ে। তুর্যর হাতে রয়েছে প্রেগনেন্সি কিট। এই ছোট্ট জিনিসটা ধরতেই তুর্যর হাত রীতিমতো থরথর করে কাঁপছে। হঠাৎই তুর্য মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে, সেই সঙ্গে তুর্যর চোখ থেকে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু জল। অশ্রু কষ্টের নয়, এই অশ্রু বড়ই সুখময়।